হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে সান্দ্রতা ও পৃষ্ঠটান এই চ্যাপ্টারের 4 নম্বর পার্টিতে স্টোকস থিওরি, রেনল্ডস নাম্বার বা ক্রিটিক্যাল ভেলোসিটি কি এইসব বিষয়ে ডিটেলসে আলোচনা করব এবং চেষ্টা করব সবথেকে সহজ এবং সরল করে তোমাদের বোঝানোর। তো শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। এর আগের পার্টগুলো অর্থাৎ 1 থেকে 3 নম্বর পার্ট যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তো আজকে প্রথম যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি সান্দ্রতাঙ্কের উপর চাপ এবং উষ্ণতার প্রভাব। খুবই গুরুত্বপূর্ণ, দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে বুঝবো এবং খুব সহজ আছে এটা, দেখে নাও। সান্দ্রতাঙ্কের উপর চাপ ও উষ্ণতার প্রভাব। ওকে, তা প্রথম আমরা দেখব কি চাপের, প্রথম সান্দ্রতাঙ্কের উপরে চাপের কি প্রভাবটা আছে সেটা আমরা আলোচনা করব। সেটা কি চাপের প্রভাব, চাপের প্রভাব। ওকে, তো চাপের প্রভাবটা কি দেখো, যে কোনো তরলের ক্ষেত্রে সান্দ্রতাঙ্ক যত বাড়বে, যে কোনো তরলে সান্দ্রতাঙ্ক যত বাড়বে সেই একই অনুপাতে কিন্তু চাপও বৃদ্ধি হবে। অর্থাৎ তরলের সান্দ্রতা বা সান্দ্রতাঙ্ক প্রপোর্শনাল টু চাপ। অর্থাৎ কোনো তরলের উপরে চাপ প্রয়োগ করলে তার সান্দ্রতা বৃদ্ধি পাবে, আর কোনো তরলের তাপ হ্রাস করলে সান্দ্রতাও হ্রাস পাবে। অর্থাৎ তরলের সান্দ্রতা বা সান্দ্রতাঙ্ক চাপের উপর সমানুপাতিক। যদি চাপ বৃদ্ধি করা হয়, কোনো তরলের উপরে যদি চাপ প্রয়োগ করা হয়, চাপ বৃদ্ধি করা হয়, তাহলে সেই তরলের সান্দ্রতাঙ্ক বেড়ে যাবে বা সান্দ্রতা বেড়ে যাবে। আর যদি চাপ হ্রাস করা হয় তাহলে সান্দ্রতাও কমে যাবে। ওকে, আর গ্যাসের ক্ষেত্রে এর কোনো প্রভাব নেই। যদি আমরা প্রবাহী বলি, প্রবাহী হচ্ছে তরল আর গ্যাস, তাহলে গ্যাসের ক্ষেত্রে এর কোনো চাপের কোনো ইফেক্ট দেখা যায় না। ওকে, অর্থাৎ চাপ বাড়লে বা কমলে এর কোনো যায় আসে না। তাহলে চাপের জন্য চাপ বৃদ্ধির সঙ্গে বা হ্রাসের সঙ্গে গ্যাসের কোনো পরিবর্তন হয় না। যেটা হয় তরলের ক্ষেত্রে, অর্থাৎ তরলের ক্ষেত্রে সান্দ্রতা বৃদ্ধি পাবে যদি চাপ বৃদ্ধি করা হয়, যদি সান্দ্রতা হ্রাস পাবে যদি চাপকে হ্রাস করা হয়। কিন্তু ব্যতিক্রম হচ্ছে কি জলের ক্ষেত্রে। ব্যতিক্রম হচ্ছে কি জল, অর্থাৎ জলের ক্ষেত্রে এর উল্টো কেস হয়। অর্থাৎ যদি জলের উপর চাপ প্রয়োগ করা হয়, অর্থাৎ চাপ যদি বৃদ্ধি করা হয় তাতে সান্দ্রতা কী হয়ে যাবে, কমে যাবে, হ্রাস পেয়ে যাবে। আর যদি চাপ হ্রাস করা হয় তাহলে সান্দ্রতা বেড়ে যাবে। তা মনে রাখবেন, সমস্ত তরলের ক্ষেত্রে নর্মালি সান্দ্রতা আর চাপ পরস্পর সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। অর্থাৎ চাপ যদি বৃদ্ধি করি আমি তাহলে সান্দ্রতাও বৃদ্ধি পাবে। কিন্তু জলের ক্ষেত্রে এর বিপরীতটা ঘটবে। জলের ক্ষেত্রে যদি চাপ বৃদ্ধি করা হয় সান্দ্রতাঙ্ক কমে যাবে, আর যদি চাপ হ্রাস করা হয় সান্দ্রতা বেড়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে চাপের প্রভাব। নেক্সট 2 নম্বরটা হচ্ছে কি তাপমাত্রার প্রভাব বা উষ্ণতার প্রভাব। উষ্ণতার প্রভাব। ওকে, তাহলে উষ্ণতার প্রভাব যদি আমরা আলোচনা করি সেটা কি দেখা যাচ্ছে যে তরলের ক্ষেত্রে যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে সান্দ্রতা কমে যাবে। ওকে, নর্মালি ব্যস্তানুপাতিক, অর্থাৎ কোনো তরলের যদি আমি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে তার সান্দ্রতা কমে যাবে, আর উষ্ণতা যদি হ্রাস করা হয় সান্দ্রতা কমে যাবে। কিন্তু এটা নর্মালিভাবে নয়, একটা ক্রিটিক্যাল ফর্মুলা। এটা হচ্ছে একটা বলা যেতে জটিল একটা ফর্মুলা, সেটা তোমাদের প্রমাণও করতে লাগবে না, জাস্ট মনে রাখলেই যথেষ্ট হয়ে যাবে। সেটা কি দেখে নাও, এই হারে পরিবর্তিত হয় ইটা সান্দ্রতাঙ্ক ইকুয়াল টু A/1 + BT পাওয়ার সি। দেখে নাও এই হারে, যেখানে A B C হচ্ছে সবই ধ্রুবক। তাহলে ইটা টি সান্দ্রতাঙ্ক ইকুয়াল টু A/1 + B × T এর টোটাল হোল পাওয়ার সি। তাহলে এই হারে উষ্ণতা আর সান্দ্রতা পরিবর্তিত হয়। তাহলে নর্মালি ব্যস্ত অনুপাতিকও নয়, নর্মালিভাবে সমানুপাতিক নয়। এটা হচ্ছে একটা সমীকরণ দ্বারা রিপ্রেজেন্ট করা যায় সান্দ্রতাঙ্ক এবং উষ্ণতাকে। সেটা হচ্ছে কি ইটা টি ইকুয়াল টু A/1 + BT পাওয়ার হচ্ছে সি। ওকে, এই হারে পরিবর্তিত হয়। তাহলে তরলের ক্ষেত্রে তোমরা বুঝতে পারলে যে উষ্ণতা বৃদ্ধি করলে সান্দ্রতাঙ্ক কমে যাবে, উষ্ণতা হ্রাস করলে সান্দ্রতাঙ্ক বৃদ্ধি হবে। ওকে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে এর অপোজিট, তরলের অপোজিট হচ্ছে গ্যাসের ক্ষেত্রে। গ্যাস এক্ষেত্রে ইফেক্ট দেখায়, সেটা হচ্ছে কি
যদি কোনো গ্যাসের উপর উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে তার সান্দ্রতাও বৃদ্ধি পাবে, সান্দ্রতাঙ্ক বৃদ্ধি পাবে। আর যদি কোনো গ্যাসের উষ্ণতা হ্রাস করা হয় তাহলে তার সান্দ্রতাঙ্ক হ্রাস পাবে। তাহলে এটা একটু ভালো করে মনে রাখবে যেটা বললাম, আর একবার বইটা পড়ে নিতে আরও সহজভাবে তোমরা মনে রাখতে পারবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। এর পরবর্তী যে অংশটা আমরা আলোচনা করেছি সেটা কি খুবই ইন্টারেস্টিং, সেটা ক্রিটিক্যাল ভেলোসিটি। ওকে, ক্রিটিক্যাল ভেলোসিটি অ্যান্ড রেনল্ডস নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে এই দুটো। তাহলে প্রথমে আমরা দেখে নেব ক্রিটিক্যাল ভেলোসিটিটা কি। ভেলোসিটি বা একে বলা হয় কি সন্ধিবেগ। ওকে, সন্ধিবেগ, সন্ধি অ্যাকচুয়ালি এটা সন্ধি বলা যায়, একটা মানে এমন একটা ভেলোসিটি যেটা যার লিমিট ক্রস করলেই সঙ্গে সঙ্গে একটা থেকে আরেকটা হয়ে যাবে। অর্থাৎ আমরা প্রবাহিত দুটো মোশন দেখতে পারি, একটা হচ্ছে স্ট্রিম লাইন, অ্যান্ড আরেকটা হচ্ছে কি টার্বুলেন্ট। ওকে, টার্বুলেন্ট। ওকে, টার্বুলেন্ট মোশন আর স্ট্রিম লাইন মোশন, অর্থাৎ ধারারেখ প্রবাহ, আর একটা হচ্ছে কি অশান্ত প্রবাহ। ওকে, তাহলে দুটো প্রবাহের জাস্ট পরিবর্তন, মানে আমরা জানি কি যখন একটা প্রবাহী ধারারেখ হবে কখন, যখন তাদের প্রত্যেকটা লেয়ার প্রত্যেকটা কণার ভেলোসিটি সেম থাকে, আমরা একইভাবে একই স্মুথভাবে প্রবাহিত হতে থাকবে, একটা ছন্দে থাকবে। ওকে, তাহলে এরকম প্রবাহকে আমরা ধারারেখ প্রবাহ বলছি। এবারে যদি আমরা এই ফ্লো, যেটা ধারারেখ, যেই ফ্লোগুলো ধারারেখভাবে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ যে সমস্ত তরল ধারারেখভাবে প্রবাহিত হচ্ছে তার বেগ, সেই প্রবাহের বেগ যদি ধীরে ধীরে বৃদ্ধি করি, অর্থাৎ প্রবাহের ভেলোসিটি যদি ইনক্রিজ করতে থাকি, তাহলে কী হবে, একটা নির্দিষ্ট বাড়তে একটা নির্দিষ্ট ভেলোসিটির পর, একটা নির্দিষ্ট লিমিট বা একটা বলা যায় সীমা, একদম লিমিট শেষ ভেলোসিটির পর, এরপর থেকে যখনই ভেলোসিটি ইনক্রিজ করব সঙ্গে সঙ্গে ধারারেখ প্রবাহ চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, অশান্ত প্রবাহতে পরিবর্তিত হয়ে যাবে, অর্থাৎ স্ট্রিম লাইন থেকে টার্বুলেন্ট হয়ে যাবে। একটা মানে এমন একটা লিমিট ভেলোসিটি আছে, সেই ভেলোসিটিতে যদি ক্রস করি তাহলে যেই ভেলোসিটির পর থেকে একটা ধারারেখ প্রবাহ অশান্ত প্রবাহতে পরিণত হয়ে যায়, সেই ভেলোসিটিকে বলা হয় কি ক্রিটিক্যাল ভেলোসিটি বা সন্ধিবেগ। ভালো বুঝে নাও ব্যাপারটা। অর্থাৎ দেখে না, এটা ধরো ধারারেখ প্রবাহ যাচ্ছে। ওকে, এবার ধারারেখ প্রবাহ যাচ্ছে, তো এই প্রবাহের বেগ ধীরে ধীরে আমি বাড়াতে লাগলাম। ওকে, বাড়াতে দেখলাম এমন একটা ভেলোসিটিতে নিয়ে গেলাম, যেই ভেলোসিটি থেকে একটু জাস্ট বাড়ালে, মানে হয় না জাস্ট টার্নিং পয়েন্ট, জাস্ট সেখান থেকে যদি একটু বাড়াই তখন সঙ্গে সঙ্গে এই ভেলোসিটির এর রূপটা যা ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এটা তখন হয়ে যাবে কি একে অপরের ওভারল্যাপ করে একদম, মানে এই যে একটা ছন্দ আকারে যে মোশনটা হচ্ছে সেই মোশনটা পুরো বদলে যাবে। অর্থাৎ এটা যে স্ট্রিম লাইন, এটা হচ্ছে কি টার্বুলেন্ট। তাহলে এই যে চেঞ্জিংটা হয়েছে যেই ভেলোসিটির কারণে, সেই ভেলোসিটিকে বলা হয় কি ক্রিটিক্যাল ভেলোসিটি বা সন্ধিবেগ। অর্থাৎ ধারারেখ প্রবাহের বেগ, ভালো করে বুঝে নাও, যদি আমি সংজ্ঞা নিয়ে বলি, ধারারেখ প্রবাহের বেগ ধীরে ধীরে বাড়তে এমন একটা নির্দিষ্ট বেগের পর যদি আরও বৃদ্ধি করা হয়, ধারারেখ প্রবাহটা অশান্ত প্রবাহতে বা টার্বুলেন্ট মোশনে পরিণত হয়ে বা রূপান্তরিত হয়ে যায়, সেই নির্দিষ্ট বেগকে বলা হয় কি সন্ধিবেগ। অর্থাৎ যেই বেগের পর একটা মানে আমি দেখ না একটা বাড়াচ্ছি, একটা ধারারেখ প্রবাহের বেগ বাড়াচ্ছি, ধারারেখ প্রবাহই আছে, স্ট্রিম লাইন মোশনে যাচ্ছে, আবার বেগ বাড়াচ্ছি, স্ট্রিম লাইন মোশনে যাচ্ছে। এটা একটা নির্দিষ্ট ভেলোসিটি আছে, ততক্ষণ পর্যন্ত স্ট্রিম লাইন মোশন আছে, তারপর থেকে যখনই বাড়াচ্ছি আর স্ট্রিম লাইন থাকছে না, অর্থাৎ ধারারেখ থাকছে না, ওটা কী হয়ে যাচ্ছে, অশান্ত প্রবাহ হয়ে যাচ্ছে, টার্বুলেন্ট হয়ে যাচ্ছে। তাহলে যে নির্দিষ্ট বেগের পর প্রবাহের বেগ ধারারেখ থেকে টার্বুলেন্ট বা অশান্ত প্রবাহতে পরিণত হয়ে যায়, সেই নির্দিষ্ট বেগকে বলা হয় কি আমার সন্ধিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। এটাকে ভিসি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ভিসি মানে হচ্ছে কি ক্রিটিক্যাল ভেলোসিটি।
দেখে না খুবই সহজ আছে, তুমি যদি ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো আমরা বিশেষ করে যখন গা ধোয়ার সময় দেখবে নল খুলি, দেখবে প্রথম জায়গায় হালকা করে খুলবে, দেখবে সুন্দর করে জল পড়তে থাকবে। এবার এটা যখন আরও খুলতে লাগবে দেখবে ধীরে ধীরে খুলছে, মানে কি জলের স্রোতের বেগ বাড়াচ্ছি, বাড়ানোর সঙ্গে সঙ্গে দেখবে যখন খুব বেশি খুলে দেবো হঠাৎ করে দেখবে জলটা খুব দ্রুত পড়তে শুরু করেছে, মানে আওয়াজও শুরু হচ্ছে। তো তার আগে আরেকটু কমিয়ে দেবো, আবার আগে পৌঁছে গেল। তাহলে একটা নির্দিষ্ট বেগের পর জাস্ট বেগ বৃদ্ধি করলি টার্বুলেন্ট, ওই বেগটা একটু কমিয়ে দিলি আবার স্ট্রিমলাইন। তা যেই মিডিল ভেলোসিটির কারণে আমার একটা মোশন থেকে আর একটা মোশনে ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেই ভেলোসিটিকে বলা হয় কি আমার ক্রিটিক্যাল ভেলোসিটি বা সন্ধিবেগ। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এই ক্রিটিক্যাল ভেলোসিটি বা সন্ধিবেগ কার উপর ডিপেন্ড করবে। ওকে, তাহলে সেটা যদি আমরা লিখি, সেটা কি কি বিষয় দেখে নাও। তাহলে বিভিন্ন পরীক্ষা করে এবং মাত্রা বিশ্লেষণ দ্বারা দেখা গেছে যে এই ক্রিটিক্যাল ভেলোসিটি তরলে প্রবাহী দেখে নাও, প্রবাহীর ঘনত্বের উপর নির্ভর করে। তারপর হচ্ছে কি দেখে নাও সান্দ্রতাঙ্কের, তরলের সান্দ্রতাঙ্কের উপর নির্ভর করে। আর ওই প্রবাহীটা যেখানে প্রবাহিত হচ্ছে তার কার্যকর দৈর্ঘ্যের উপর নির্ভর করে। এই তিনটে বিষয় বা তিনটে চলরাশির উপর এই ক্রিটিক্যাল ভেলোসিটি বা সন্ধিবেগটা নির্ভর করে। কীভাবে দেখে নাও, বিভিন্ন পরীক্ষা করে বা বিভিন্ন যদি মাত্রা বিশ্লেষণ দ্বারা, এটা মাত্রা বিশ্লেষণ যে প্রথম যে চ্যাপ্টার ছিল সেখান থেকে এটা প্রমাণ করা যায়। তো সেখানে দেখা যাচ্ছে যে এই সন্ধিবেগ প্রবাহীর সন্ধিবেগ এক নম্বর হচ্ছে কি প্রবাহীর সান্দ্রতাঙ্কের সমানুপাতিক। প্রবাহীর সান্দ্রতাঙ্কের সমানুপাতিক। দু নম্বরটা আছে দেখে নাও, তারপর হচ্ছে প্রবাহের হচ্ছে ঘনত্ব, প্রবাহের ঘনত্বের ব্যস্ত আনুপাতিক। প্রবাহীর ঘনত্বের ব্যস্তানুপাতিক। ওকে, ব্যস্তানুপাতিক। 3 নম্বর হচ্ছে কি প্রবাহীটা যার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তার দৈর্ঘ্যের সমানুপাতিক। ওকে, দৈর্ঘ্যের সমানুপাতিক। প্রবাহী যে খাতের মধ্যে প্রবাহিত হচ্ছে তার কার্যকর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে অর্থাৎ এখানে কি ছিল প্রথমটা দেখেন প্রবাহের সান্দ্রতাঙ্কের সমানুপাতিক, অর্থাৎ এটা হচ্ছে ইটার, তারপর হচ্ছে ঘনত্ব হচ্ছে কি দেখেন, তারপর হচ্ছে ঘনত্বের ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে রো, তারপর হচ্ছে কি এল, এটা হচ্ছে এল। তার মানে বলতে পারি ক্রিটিক্যাল ভেলোসিটি ভিসি সমানুপাতিক রো। ওকে, সমানুপাতিক কি দেখুন, এটা সমানুপাতিক হচ্ছে ইটা ভিসি সমানুপাতিক 1/রো। আর 3 নম্বরটা কি ভিসি সমানুপাতিক 1/এল। তাহলে একসঙ্গে আমরা কি বলতে পারি দেখো, একসঙ্গে আমরা বলতে পারি কি ভিসি সমানুপাতিক ইটা রো এল। দেখে না, ভিসি সমানুপাতিক ইটা রো এল, এর সঙ্গে সমানুপাতিক। মানে আমরা যে তিনটাকে একসঙ্গে লিখি তাহলে কি বললাম দেখে নাও। তাহলে যেটা ক্রিটিক্যাল ভেলোসিটি বললাম, আশা করি তোমার ক্রিটিক্যাল ভেলোসিটি সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই ক্রিটিক্যাল ভেলোসিটি বা এই সন্ধিবেগ, সন্ধিটার নাম থেকে তোমার বোঝা, সন্ধি হচ্ছে কার মধ্যে, টার্বুলেন্ট অ্যান্ড স্ট্রিমলাইন এর মাঝে সন্ধি হয় না, দুজন মিলে চুক্তি করে একদম, মানে এই পক্ষ ওই পক্ষ দুটি থাকে, তার মিডল ম্যান একজন আসে, সে দুটোর মধ্যে সন্ধি করে দেয়। ঠিক একইভাবে ধারে প্রবাহ আর অশান্ত প্রবাহ, তার মিডল একটা এই ভেলোসিটি আছে, সেই ভেলোসিটি যদি একটু, সেই ভেলোসিটি থেকে একটু যদি বৃদ্ধি করানো হয় তাহলে টার্বুলেন্ট মোশন হয়ে যাবে, সেই ভেলোসিটি থেকে একটু যদি কমানো হয় তাহলে স্ট্রিমলাইন মোশন থাকবে। তাহলে সেই রকম বেগকে বলা কি সন্ধিবেগ। ওকে, তাহলে এই সন্ধিবেগটা তাহলে কার সমানুপাতিক বললাম, একটা হচ্ছে কি সান্দ্রতাঙ্কের সমানুপাতিক,
ঘনত্বের ব্যস্তানুপাতিক আর কার্যকর দৈর্ঘ্যের যেই খাতের বা যেই ড্রেনের মধ্যে বা যেই নালের মধ্যে যে খালের মধ্যে প্রবাহিত হচ্ছে তার যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হবে, ব্যস্তানুপাতিক হবে। দৈর্ঘ্যটা কি সেটা আমরা এক্সাম্পল দ্বারাই তোমাদের বুঝিয়ে দেবো যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়। তাহলে সেখান থেকে আমরা একসময় লিখলাম কি ভিসি প্রপোর্শনাল টু ইটা বাই রো এল। এবার দেখে নাও যখনই একটা সমানুপাতিক চিহ্ন থাকবে সেখান থেকে যদি সমান নিয়ে আসতে একটা ধ্রুবক চলে আসবে, তাই না? সমান নিয়ে আসতে তাহলে এখানে একটা ধ্রুবক আসবে, তাহলে সেটা কি দেখো নাও। তাহলে আমরা এটাকে বলতে পারি কি ভিসি ইকুয়াল টু আর ই, ওকে, আর ই সি, আর ই সি, এটাকে আমরা বলতে পারি কি আর ই সি, আর ই সি, সি মানে হচ্ছে কি ক্রিটিক্যাল ভেলোসিটির জন্য, তাহলে ইটা বাই রো এল, ইটা বাই রো এল, ইটা বাই রো এল, দেখে নাও। আর ভিসি ইকুয়াল টু আর ই সি ইটা বাই রো এল। তাহলে আর ই সিকে এখানে বলা কি রেনল্ডস নাম্বার, ক্রিটিক্যাল ভেলোসিটির রেনল্ডস নাম্বার, ওকে। এখানে যে ধ্রুবকটা আছে সেটাকেই বলা হয় কি রেনল্ডস নাম্বার। তাহলে আমরা কি পেলাম দেখে নাও। তাহলে এখানে যদি একটু মুছে দিই, তাহলে আমরা সমীকরণটা কি পেলাম দেখে নাও, ভিসি ইকুয়াল টু আর ই সি, ওকে, আর ই সি ইটা বাই রো এল, ইটা বাই রো এল। এই আর ই সিকে বলা কি রেনল্ডস নাম্বার, ক্রিটিক্যাল ভেলোসিটির রেনল্ডস নাম্বার। এবার দেখে নাও এখান থেকে যদি আমরা ভিসি ক্রিটিক্যাল ভেলোসিটির মান যদি আমরা জানতে পারি, ওকে, ক্রিটিক্যাল ভেলোসিটির মান যদি জানতে পারি, বা এখানে সমীকরণটাকে যদি আমরা এইভাবে লিখি আর ই সি ইকুয়াল টু ভিসি রো এল বাই ইটা, ওকে। দেখে নাও, দেখে নাও যদি আমরা ভিসির মান জানি, রো এর মান জানি, যে তরল প্রবাহিত হয় তার ঘনত্ব যদি জানা আছে এবং তার কার্যকর দৈর্ঘ্য যদি জানি। এবারে এইখানটা অনেক কনফিউজ হচ্ছে স্যার কার্যকর দৈর্ঘ্য জিনিসটা কী। তাহলে যদি তরল আমার একটা টিউবের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাহলে একটা টিউব, এই টিউবের মধ্যে দিয়ে তরলটা আমার প্রবাহিত হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমার দৈর্ঘ্যটা কী হবে, কার্যকর দৈর্ঘ্যটা হবে কি এর ব্যাসটা, এই যে সামনেটা আছে এর ব্যাসটা, এর ব্যাসটা আছে কার্যকর দৈর্ঘ্য অর্থাৎ এল। তাহলে কোনো তরল বা কোনো প্রবাহী যদি একটা টিউবের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তার ব্যাস হবে তার কার্যকর দৈর্ঘ্য। আর যদি কোনো তরল, ভালো করে দেখে নাও, কোনো তরল যদি কোনো একটা খাল দিয়ে প্রবাহিত হচ্ছে, কোনো রাস্তাঘাটে একটা খাল আছে, সেই খালের মধ্যে প্রবাহিত হচ্ছে, তাহলে সেই তরলের উপর লেয়ার থেকে নিচে পর্যন্ত ডেপথটা কতটা ডেপথ বা কতটা প্রস্থ আছে তার প্রস্থের উপরে কিন্তু নির্ভর করবে, ওকে। সেই প্রস্থটাকে এখানে আমরা কার্যকর দৈর্ঘ্য বলবো, ওকে। তাহলে আমরা যদি সেই দৈর্ঘ্যটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। তার দৈর্ঘ্য যদি জানা থাকে, ঘনত্ব যদি জানা থাকে, যদি ক্রিটিক্যাল ভেলোসিটি যদি জানা থাকে, তাহলে এই রেনল্ডস নাম্বারটা হবে কত দেখে নাও। এইটা যদি ক্যালকুলেট করা যায়, ক্যালকুলেট করলে এটা এই রেনল্ডস নাম্বারের একটা মান হবে কত দেখে নাও। এই রেনল্ডস নাম্বারের মান হবে আর ই সি ইকুয়াল টু 2300, 2300। ভালো করে দেখে নাও 2300, এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট ক্রিটিক্যাল ভেলোসিটির জন্য। তাহলে রেনল্ডস নাম্বার 2300 হবে হচ্ছে কি যদি সেটা ক্রিটিক্যাল ভেলোসিটির মধ্যে থাকে তরলটা। এবার দেখে নাও সাধারণ তরলের ক্ষেত্রে যদি সেটা ক্রিটিক্যাল ভেলোসিটি না থাকে, ধরো কোনো হয় সেই বেগটা হতে পারে টার্বুলেন্টের জন্য বা অশান্ত প্রবাহের বেগ হতে পারে বা স্ট্রিম লাইনের বেগ হতে পারে। ইন জেনারেল যে কোনো বেগের জন্য আমার সমীকরণটা কেমন দাঁড়াবে দেখে নাও। তাহলে আমরা এখানে বলতে পারি প্রবাহীর যে কোনো বেগের জন্য সেটা কী হবে দেখে নাও, ভি ইকুয়াল টু আর ই ইটা রো এল, ওকে। আর ই এখানে সি দিলাম না, ওকে, আর ই ইটা রো এল। এটা যে কি তরলের যে কোনো বেগ হতে পারে, এই বেগটা ভিসির থেকে বেশি হতে পারে, এই বেগটা ভি গ্রেটার দ্যান ভিসি হতে পারে বা ভি গ্রেটার দ্যান ভিসি লেস দ্যান ভিসি হতে পারে, অর্থাৎ ক্রিটিক্যাল ভেলোসিটি থেকে বেশি হতে পারে, কম হতে পারে। আমি যে কোনো ইন জেনারেল যে কোনো ভেলোসিটির জন্য যদি আমরা সমীকরণ বের করতে চাই তাহলে হবে কি ভি ইকুয়াল টু আর ই ইটা বাই রো এল, এইটা হবে। ভালো করে দেখেন ভি ইকুয়াল টু আর ই ইটা বাই রো এল, এটা, ওকে। তাহলে একই সমীকরণ আছে, কোনো পরিবর্তন নেই, জাস্ট ক্রিটিক্যাল ভেলোসিটির জন্য এটাকে আর ই সি দিয়েছিলাম। সেক্ষেত্রে যদি ক্যালকুলেট করা যায়, ক্যালকুলেট করতে পাবে দেখবে আর ই সি ইকুয়াল টু 2300, ওকে।
তাহলে যদি এখানে দেখে নাও, তাহলে এখানে আমরা বলতে পারবো, এবারে দেখে নাও আমার মোশনটা টার্বুলেন্ট হবে না সেটা আমার স্ট্রিম লাইন হবে, সেটা কী করে ডিপেন্ড করো, কী করে আমরা বুঝতে পারবো শুধু ফর্মুলা দেখে, সেটা দেখে না খুবই সহজে আমরা এটা বুঝতে পারবো। সেটা কীভাবে দেখে নাও, খুবই সহজে আমরা এখান থেকে বুঝতে পারবো, এবং রেনল্ডস নাম্বার দ্বারা আমরা বা রেনল্ডস নাম্বার দেখে আমরা খুবই সহজে বলতে পারবো যে আমার যে মোশনটা তরলে যে বেগটা হবে বা যেই মোশন যে গতিবেগে প্রবাহিত হবে সেই প্রবাহটা সেই বেগটা আমার ধারারেখ প্রবাহ হবে না সেটা অশান্ত প্রবাহ হবে, সেটা আমরা রেনল্ডস নাম্বার দ্বারা বুঝতে পারবো। কীভাবে দেখে নাও, যদি কেস 1 আমাদের এখানে কেস 1 আকারে লিখছি, কেস 1, ওকে, কেস 1টা কি দেখে নাও, যদি ভি লেস দ্যান ভিসি হয়, ভি লেস দ্যান ভিসি অর্থাৎ যেই তরলটা এই তরলটা যেই বেগে প্রবাহিত হচ্ছে তার বেগটা যদি ক্রিটিক্যাল ভেলোসিটি থেকে কম হয়ে যায়, তার মানে এখান থেকে যদি আর ই তাহলে দেখে নাও, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি ভিই লেস দ্যান ভিসি মানে হচ্ছে কি দেখে নাও আর ইসি আর ভিসি পরস্পর সমানুপাতিক, প্রপোর্শনাল টু ভি। আরটা কার সঙ্গে বেগের সঙ্গে সমানুপাতিক, রেনল্ডস নাম্বারটা কার সঙ্গে সমানুপাতিক আছে আমার তরলের বেগের সঙ্গে সমানুপাতিক আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আর ই লেস দ্যান আর ই সি, তার মানে আমরা এখান থেকে কী বলতে পারি আর ই লেস দ্যান 2300, ভালো করে দেখে নাও, কারণ আমার আর ই সিটা কত বের করেছি 2300, তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটিতে রেনল্ডস নাম্বার হবে 2300, এটা ভালো করে মনে রাখবো, ওকে, এমসিকিউ কোশ্চেনে চলে আসতে পারে। সেই জন্য ক্রিটিক্যাল ভেলোসিটিতে রেনল্ডস নাম্বার কত 2300। এবার আমরা জানি নর্মাল যে কোনো তরলের বেগ তার রেনল্ডস নাম্বার সঙ্গে কী হচ্ছে আমার সমানুপাতিক হচ্ছে, তাহলে যদি ভি লেস দ্যান ভিসি হয় অর্থাৎ যে কোনো তরলের বেগ যদি ক্রিটিক্যাল ভেলোসিটির থেকে কম হয় তাহলে আমরা বলতে পারবো আর ই লেস দ্যান আর ইসি, ক্রিটিক্যাল ভেলোসিটির যে রেনল্ডস নাম্বার আছে তার থেকে কম হবে, অর্থাৎ আর ই ইকুয়াল টু আমরা জানি কি ক্রিটিক্যাল ভেলোসিটির রেনল্ডস নাম্বারটা কত 2300, তাহলে আর ইর মানটা 2300 কম হবে, তাহলে রেনল্ডস নাম্বার দেখে নাও, রেনল্ডস নাম্বারটা যদি 2300 কম হয় তাহলে এই তরলের মোশনটা হবে কি স্ট্রিম লাইন মোশন বা ধারারেখ প্রবাহ। ভালো করে বুঝে নাও, কোশ্চেন দুরকম টাইপের আসে, একটা হচ্ছে কি রেনল্ডস নাম্বার তোমাকে বলে দিল, সেখান থেকে বলতে হবে যে এই প্রবাহটা ধারারেখ না অশান্ত প্রবাহ, বা আমার বেগ দ্বারা বলে দিতে পারে। প্রথম হচ্ছে কি এটা যদি ভি লেস দ্যান ভিসি হয়, যদি কোনো তরলের বেগ ক্রিটিক্যাল ভেলোসিটির কম হয় তাহলে নর্মালি আমরা বলতে পারবো কি সেটা হচ্ছে ধারারেখ প্রবাহ। কিন্তু যদি বলে দেয় যে আর ই রেনল্ডস নাম্বার লেস দ্যান 2300 অর্থাৎ বা 2300 বা 2000 বা 1800 ইকুয়াল টু 2300 যদি কম হয়, কোনো তরলের রেনল্ডস নাম্বার যদি 2300 কম হয় তা সেই তরলের প্রবাহটা কী হবে আমার ধারারেখ প্রবাহ হবে বা স্ট্রিম লাইন মোশন হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। পরের কেস 2টা কী দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারছো যে কেস 2টা তাহলে কী হবে, সেটা কি দেখে নাও। তাহলে কেস 2টা দেখে নাও, সেটা হচ্ছে কি ভি গ্রেটার দ্যান ভিসি, ভালো করে দেখে নাও, অর্থাৎ তরলের বেগ ক্রিটিক্যাল ভেলোসিটি থেকে বেশি, যদি তরলের বেগটা ক্রিটিক্যাল ভেলোসিটি থেকে বেশি হয় তার মানে এখানে বলতে পারি কি আর ই গ্রেটার দ্যান আর ই সি, বা বলতে পারি কি আর ই গ্রেটার দ্যান 2300। তাহলে এই দুটো জিনিসকে ভালো করে মাইন্ডে রাখবে। প্রথমটা দেখে নাও 1 নম্বরটা, এটা 2 নম্বরটা, 2 নম্বর দুটো জিনিস দেখবে। প্রথমে কি যদি কোনো তরলের বেগ ক্রিটিক্যাল ভেলোসিটি থেকে বেশি হয় সেই তরলের প্রবাহটা কী হবে, অবভিয়াসলি আমরা বলতে পারি কি সেটা টার্বুলেন্ট বা অশান্ত প্রবাহ হবে। সেখান থেকে যদি বলে যদি কোনো তরলের রেনল্ডস নাম্বার 2300 বেশি, সেই তরলের প্রবাহ মোশনটা কী হবে বা সেই প্রবাহটা কী হবে ধারারেখ হবে না অশান্ত হবে, তাহলে এখান থেকে যদি তুমি এটা জানো তাহলে সহজেই বলতে পারবো কি অবশ্যই সেই প্রবাহটা কী হবে টার্বুলেন্ট মোশন হবে। ওকে, টার্বুলেন্ট বা অশান্ত প্রবাহ।
তাহলে এটা কি হবে টার্বুলেন্ট, তাহলে টার্বুলেন্ট মোশন বা অশান্ত প্রবাহ। তাহলে আমরা রেনল্ডস নাম্বার দেখেই বুঝতে পারবো যে এই মোশনটা আমার টার্বুলেন্ট হবে না স্ট্রিমলাইন হবে। ভেলোসিটি দেখলে তো আমরা সহজে বুঝতে পারবো, কিন্তু যদি রেনল্ডস নাম্বার দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা দেখবো যে যদি রেনল্ডস নাম্বারের মানটা 2300 কম হয় সেই মোশনটা, সেই প্রবাহীর মোশনটা কী হবে স্ট্রিমলাইন মোশন হবে। আর যদি রেনল্ডস নাম্বারের মানটা 2300 বেশি হয়ে যায় তাহলে সেটা হবে কত দেখেন, সেটা হবে কি টার্বুলেন্ট হয়ে যাবে। ওকে, নর্মালি দেখবে এটা রেঞ্জ থাকে কি, অ্যাভারেজ রেঞ্জ থাকে কি দেখেন 2300 থেকে 3000-এর মধ্যে। ওকে, এর মধ্যে থাকে, অর্থাৎ তোমাদের কোশ্চেনে দিয়ে দেয় যদি কোনো প্রবাহীর রেনল্ডস নাম্বার 2300 কম হচ্ছে, ওকে, তাহলে সেটা হবে কি, সেটা হচ্ছে সেই মোশনটা হচ্ছে কি স্ট্রিমলাইন মোশন হবে। আর কোনো প্রবাহীর বেগ যদি বা রেনল্ডস নাম্বার যদি 3000-এর বেশি হয় বা 3000 হয় সেটা হবে কি টার্বুলেন্ট মোশন হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবার এই যে রেনল্ডস নাম্বার বললাম এর এককটা কী হবে বা মাত্রা কী হবে সেটা আমরা জানতে হবে। ওকে, তো সেটা আমরা কীভাবে নির্ণয় করবো দেখে না, খুবই সহজে আমরা রেনল্ডস নাম্বারের মাত্রাটা বের করতে পারবো এবং এর সংজ্ঞাটাও বলতে হবে। ওকে, সংজ্ঞাটাও আমরা বলবো, আলোচনা করব এবং খুবই সহজে সেটা আমরা বলতে পারবো। দেখে নাও, সেই প্রত্যেকটা বিষয়টা যেটা যা বলছি মনোযোগ সহকারে বুঝবে এবং দেখবে, তারপরে বুঝতে পারলে কি না সেটা কমেন্টে জানাবে, দেখবে আশা করি তুমি বুঝতে পেরে যাবে। ওকে, তাহলে দেখে নাও আমরা প্রথমে কি রেনল্ডস নাম্বারের মাত্রা বের করব। রেনল্ডস নাম্বার প্রথমে কি বের করবো আমরা মাত্রা। তাহলে কীভাবে মাত্রা বের করবো দেখে নাও, ভি নর্মাল ভি লিখে নাও, ভি ইকুয়াল টু আর ই ইটা বাই রো এল। তাহলে বা বলতে পারে কি আর ই ভি রো এল বাই ইটা। আচ্ছা, ভি এর মাত্রা কি জানি আমরা এম, ভি এর মাত্রা হচ্ছে কি এল টি মাইনাস 1 ইন্টু রো হচ্ছে কি, রো হচ্ছে ভর, ঘনত্ব হচ্ছে কি ভর বাই আয়তন, তার মানে হচ্ছে কি এম এল মাইনাস 3। ওকে, এম এল মাইনাস 3 এটা হলো ইন্টু এটা হচ্ছে শুধু এল। ভালো করে দেখলাম, দরকার পড়ে আমি প্রত্যেকটাকে আলাদা করে দেখাচ্ছি। এটা হচ্ছে বেগের মাত্রা এল টি মাইনাস 1, ঘনত্বের মাত্রা এম এল মাইনাস 3 আর দৈর্ঘ্য মাত্রা শুধু এল ডিভাইড বাই ইটা, ইটার মাত্রা কি এম এল মাইনাস 1 টি মাইনাস 1, তাই না, এম এল মাইনাস 1 টি মাইনাস 1। এবার টোটালটা যদি আমরা করি কত পাচ্ছি দেখে নাও, উপরে কত পাচ্ছি দেখে নাও, শুধু এম আছে, এম এল দেখেন এখানে এল আছে একটা, ভালো করে দেখে নাও এটা, এখানে শুধু এল এর পাওয়ার 1, এখানে এল এর পাওয়ার 1, তাহলে এই এল, তাহলে এল এল স্কোয়ার আর মাইনাস এল 3 দেখে নাও, এল আর এল স্কোয়ার হলো আর মাইনাস এল 3, তাহলে মাইনাস 3 প্লাস 2, তাহলে শুধু এল মাইনাস 1। ওকে, এল মাইনাস 1 ইন্টু তারপরে দেখে নাও টি মাইনাস 1, দেখো টি মাইনাস 1 আর এখানে নেই, তার টি মাইনাস 1। নিচে কি আছে দেখে নাও এম এল মাইনাস 1 টি মাইনাস 1, তাহলে সব কেটে যাবে দেখে নাও, তাহলে আলটিমেট আমরা পাচ্ছি কি আর ই ইকুয়াল টু 1। তারপরে রেনল্ডস নাম্বারের মাত্রা কত 1, তার মানে কোনো রাশির মাত্রা যখন 1 হয়ে যাবে তার তাহলে একক কী হবে, একক কোনো থাকবে না, তাহলে এককবিহীন রাশি। তাহলে রেনল্ডস নাম্বার হচ্ছে কি মাত্রাবিহীন এবং এককবিহীন রাশি। তাহলে এটা এমন একটা রাশি বা এমন একটা কোয়ান্টিটি যার কোনো মাত্রাও নেই এবং এককও নেই। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞা বলতে পারি কি যে কোনো প্রবাহী দেখে নাও, ভালো করে বুঝে নাও, সংজ্ঞাটা তোমরা নিজে থেকে তৈরি করবে, বইয়ে যেই সংজ্ঞাটা লেখা আছে সেইটাই তোমাকে মুখস্থ করতে হবে, সেইটাই তোমাকে বলতে হবে, এর কোনো বাধ্যতা নেই, তোমাকে যেটা বুঝেছো সেইটা সুন্দর করে লিখতে হবে। তাহলে কোনো প্রবাহী স্ট্রিমলাইন ধারারেখ প্রবাহ বা অশান্ত প্রবাহ কি না সেটা জানার জন্য ওই প্রবাহীর ঘনত্ব সান্দ্রতাঙ্ক, ওই প্রবাহীর বেগ এবং কার্যকর দৈর্ঘ্য দেখুন টোটাল 4টি, এই 4টি রাশির সমন্বয়ে গঠিত যে চলরাশির যে এককবিহীন চলরাশির দ্বারা কোনো প্রবাহীর ধারারেখ প্রবাহ কি অশান্ত প্রবাহ বোঝা যায় সেই রাশিকে বলা হয় কি
আমার রেনল্ডস নাম্বার। ভালো করে বুঝে নাও, কোনো তরলের, ভালো করে বুঝে নাও যেটা বলছি, কোনো তরলের বেগ, ঘনত্ব, দৈর্ঘ্য এবং সান্দ্রতাঙ্ক এই 4টি ভৌত রাশি দ্বারা গঠিত যে এককবিহীন চলরাশি দ্বারা, যে এককবিহীন চলরাশি দ্বারা কোনো তরলের প্রবাহটা, কোনো তরলের মোশন বা বেগ বা তার প্রবাহটা ধারেক হবে না আমার অশান্ত প্রবাহ হবে সেটা জানা যায়, সেই চলরাশিকে বলা হয় কি আমার রেনল্ডস নাম্বার। ওকে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো, এটা আবার বই দেখে নেবে, খুবই সহজ আছে, তো খুবই সহজে আসলে তোমরা বুঝতে পেরে যাবে। তা দেখেন আমরা কী কী আলোচনা করলাম, সান্দ্রতাঙ্কের উপর উষ্ণতার প্রভাব, চাপের প্রভাবটা আলোচনা করলাম, ক্রিটিক্যাল ভেলোসিটি কি, সেখান থেকে তার ডেরিভেশনটা, তার কী কোয়েশ্চেন আসলো, এবং রেনল্ডস নাম্বার। লাস্ট যেটা আলোচনা করবো সেটাকে স্টোকস থিওরি। ওকে, খুবই সহজ আছে এবং খুবই গুরুত্বপূর্ণ আছে। এই স্টোকস থিওরিটা তোমরা চ্যাপ্টার 1-এতে মাত্রা বিশ্লেষণ দ্বারা কিন্তু প্রমাণ করেছিলে, মাত্রা দ্বারা XYZ ধরে এগুলো প্রমাণ করা হয়েছিল। যদি এবারে তোমাদের এটা কিন্তু সিলেবাসের বাইরে আছে, সিলেবাসে নেই। তাহলে আমরা যেটা আলোচনা করবো এখন স্টোকস থিওরি। স্টোকস ল, স্টোকস লটা কি দেখে নাও, এটা বুঝতে গেলে তোমাকে একটু, এখানে আমি একটু তরলের এঁকেছি দেখে নাও। তাহলে এখানে আমার তরল আছে, দেখবে আমরা ছোটোবেলায় এরকম অনেক পুকুরের কাছে গিয়ে ঢিল ছুটতাম এবং ঢিলগুলো নিচে পড়তো, বিভিন্ন রকম এগুলো খেলতাম বা বল খেলতাম, বিভিন্ন গা ধোয়ার সময় এগুলো সব করতাম। তো যখন দেখবে, এবার এটা ফিজিক্সের আলোকে আমরা এটা বুঝবো এখন, এটা দেখবে কোনো একটা পাথরের টুকরোকে, তা কোনো পাথর টুকরোকে যদি উপর থেকে ছোড়া হয় তাহলে কী হয় প্রথম থেকে না, যখন কোনো পাথরকে উপর থেকে ছুড়বে দেখবে, তাহলে সেই জলেতে অবশ্যই ছড়াবে, জলে যখন ছুড়বে দেখবে সেই পাথরটা যে বেগে, যেই ফোর্স আমি এই পাথরটার উপরে, ওই যে কোনো কণার উপরে যেটা প্রযুক্ত করেছিলাম, সেই বেগ নিয়ে এবং সেই ত্বরণে কিন্তু এই পাথরটার নিচের দিকে নামতে থাকবে। যেহেতু তরলের মধ্যে এই পাথরটা পড়ছে, তরল তার সান্দ্রতার জন্য এই পাথরের উল্টো দিকে, বিপরীত দিকে একটা বল প্রযুক্ত করবে, বিপরীত দিকে একটা বল প্রযুক্ত করবে এবং ধীরে ধীরে যেই ত্বরণে নামছিল এই বলটা, তার সে ত্বরণটা ধীরে ধীরে কমতে থাকবে। দেখেন এটা আর একবার বলছি, ভালো করে বুঝে নাও। ধরো এই জল আছে, একটা জলাশয় আছে, সেখানে একটা আমি পাথরের টুকরো নিচ্ছি, সেই পাথর টুকরোকে ছুঁড়ে ফেললাম নিচের দিকে। তা যখন আমি ছুঁড়ে এবার ফেলবো, তা যেই ফোর্সটা আমি পাথরের উপরে প্রয়োগ করেছিলাম, সেই ফোর্সের কারণে ওই বলের মধ্যে, এই পাথরের টুকরোর মধ্যে জলের ভিতরে থাকা অবস্থায় ওর মধ্যে কেউ একটা ত্বরণ সৃষ্টি হবে এবং এক্সটার্নাল যে ফোর্স দিয়েছিলাম তার ফলে সেই ভেলোসিটি বা সেই ত্বরণের কারণে এর মধ্যে যে বেগ থাকবে, সেই বেগে কী হবে, সেই বেগে এটা পড়তে থাকবে। কিন্তু যত বেশি বেগে এই বলটার নিচের দিকে পড়বে, ততই বেশি তরলের স্তরগুলি তার বিপরীত দিকে বল প্রযুক্ত করবে এবং ধীরে ধীরে এই বলটার বেগ কমতে থাকবে। সেই জন্য দেখবে যেই বেগে উপর দিকে, একই কেস, বায়ুমণ্ডল কোনো বস্তুকে দিতে হবে বা কোনো পাথরকে যদি উপর দিকে ছোড়ো, তাহলে কী হচ্ছে, তার বেগটা ধীরে ধীরে কমতে থাকবে। কারণ কি, গ্র্যাভিটির জন্য, ডিউ টু গ্র্যাভিটি কী করবে, তার বেগটাকে ধীরে ধীরে কমাতে থাকবে। ঠিক একইভাবে অনুরূপভাবে যখনই কোনো বলকে বা কোনো পাথরকে, ভারী একটা পাথরকে যখন জলের ভিতরে ছোড়া হবে, তার যে ত্বরণে নিয়ে নামবে, তার ত্বরণের বিপরীত থেকে একটা বল প্রযুক্ত হবে এবং ওর বেগটাকে ধীরে ধীরে কমতে থাকবে। এবং যে কোনো একটা পজিশানে ধরলাম, এইভাবে পড়তে ধরো এই একটা পজিশানে যখন এই পজিশানে পৌঁছলো, বলটা যেই বলে নিচে নামছিল এবং এখানে যে বল তরল তার সান্দ্রতার জন্য যে বল প্রযুক্ত করছিল এর উপরে, সেটা এখানটায় ইকুয়াল হয়ে গেছে, অর্থাৎ এখানটায় লব্ধি বেগ 0 হয়ে গেছে। অর্থাৎ এখানে বলতে চাইছে কি, এই পজিশানে বলটা এই পাথরটি যেই বলের নিচে নামছিল আর তরল ঠিক সেই পরিমাণ বল প্রোভাইড করেছে, অর্থাৎ এদিকে দুদিকে যে প্রযুক্ত বলটা সেম হয়ে গেছে। তাহলে একটা বল আছে, একটা পাথর টুকরো আছে,
তাহলে এদিকে যে বল প্রযুক্ত করছি আর এদিকে তরল যদি সেম পরিমাণ বল প্রযুক্ত করে দেয়, তাহলে এর লব্ধি বেগ কী হয়ে যাবে? ভি ইকুয়াল টু 0, তাই না? লব্ধি বেগটা 0 হয়ে যাবে। এরপর কী হবে? তাহলে এটা 0 হয়ে যাওয়ার পর তাহলে যেই তরণে যেই বেগ নিয়ে এই পাথরটি পড়ছিল সেই বেগ নিয়ে আর পড়তে পারবে না। এবারে কী হয়েছে, যখনই এর এক্সটার্নাল যেই ফোর্স প্রয়োগ করে বা বল প্রয়োগ করে এই পাথরটাকে ফেলা হয়েছিল, তার বিপরীত দিকে যদি একই পরিমাণ বল তরল তার সান্দ্রতার কারণে প্রযুক্ত করে দেয়, তাহলে এর কী হবে? বাইরে থেকে এক্সটার্নাল যে ভেলোসিটি ছিল সেটা 0 হয়ে যাবে। তারপর যেহেতু এর পাথরের নিজস্ব একটা ওজন আছে, সেই কারণে গ্র্যাভিটি তার পৃথিবীর মধ্যাকর্ষণ টানের জন্য এই পাথরটি একটা ধ্রুবক বেগে পড়তে থাকবে, একটা নির্দিষ্ট একটা ধ্রুবক বা একটা কনস্ট্যান্ট বেগে পড়তে থাকবে। এই বেগকে বলা হয় কি? সীমান্ত বেগ। ওকে, এই বেগকে কি বলা হয়? কি? সীমান্ত বেগ। সীমান্ত বেগ খুব সহজে এটা বুঝতে পারা। দেখেন, যখন আমরা কোনো পাথরের টুকরোকে উপর দিকে ছুড়ি, তা যত উপরের দিকে ছোড়া হয় কী হচ্ছে, ধীরে ধীরে গ্র্যাভিটির কারণে ওই বস্তুর বলটা বেগ ওই বস্তুটা বা ওই পাথরের বেগটা ধীরে ধীরে কমতে থাকে এবং সেটা উঠতে উঠতে একটা যখন ওর বেগটা 0 হয়ে যাবে তখন সেই তার উপর থেকে আর উঠতে পারবে না। যে প্রজেক্টাইল মোশন আমরা পড়েছিলাম এটা, তারপর থেকে গ্র্যাভিটির কারণে বস্তুটা সেখান থেকে পড়তে থাকবে। ঠিক একইভাবে এখানটা কী দেখানো, যখনই এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করে এই পাথর টুকরোকে জলের মধ্যে ফেলা হচ্ছে, তার জলের এই পাথরটা কী হচ্ছে, একটা ত্বরণে পড়তে থাকবে, কিন্তু সে তার বিপরীত দিকে তরল তার সান্দ্রতার কারণে একটা বল প্রযুক্ত করবে এবং ধীরে ধীরে তাকে মিনিমাইজ করবে। এই পাথরটার ভেলোসিটিকে মিনিমাইজ করার পরে এমন একটা স্তরে এসে পৌঁছাবে যখন পুরো বেগটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ যেই এক্সটার্নাল ভেলোসিটি দিয়েছিলাম সেই এক্সটার্নাল ভেলোসিটিকে 0 করে দেবে তরল। তা যখন যেই মুহূর্তে 0 হয়ে যাবে, তারপর থেকে পাথরটা মধ্যাকর্ষণ টানের জন্য, পৃথিবীর আকর্ষণ টানের জন্য বা অভিকর্ষণ টানের জন্য সেটা একটা নির্দিষ্ট বেগে তরলের মধ্যে থেকে ধীরে ধীরে নিচের দিকে পড়বে। তাহলে যেই নির্দিষ্ট বেগে পাথরটা তরলের মধ্যে থেকে নিচের দিকে নামবে, সেই নির্দিষ্ট বেগকে বলা হয় কি? সীমান্ত বেগ। ওকে, এবং এখানে যেই বলটা মধ্যাকর্ষণ টানের জন্য বা পৃথিবীর গ্র্যাভিটির কারণে যেই বলটা এর মধ্যে প্রযুক্ত হবে, সেই বলটা হচ্ছে কি? F ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি। F ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি। এই ভিটা হচ্ছে সীমান্ত বেগ। পুরো বিষয়টা দেখে না, জটিলতা একদম করবে না, খুবই সহজভাবে বুঝে নেবে। এটা যদি তুমি একটু মানে ইমাজিন করার চেষ্টা করো, দেখবে আরও সহজভাবে বুঝে যাবে। আমরা নর্মালি যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করে জাস্ট তরলের উপরে যদি একটা পাথরকে ছেড়ে দিই, তা সেটা কি ধীরে ধীরে নিচে দিকে পড়বে। কারণ কি? পৃথিবীর মধ্যাকর্ষণ টানের জন্য। ওকে, অভিকর্ষ ত্বরণের জন্য পৃথিবীর পাথরটি ধীরে ধীরে নিচের দিকে পড়তে থাকবে। তাহলে এই যে বেগে পড়বে, এই বেগটাকে বলছি কি আমি? সীমান্ত বেগ। এবার যদি আমি পাথরটাকে এইভাবে ছেড়ে না দিয়ে যদি একটু জোরে দিই, অর্থাৎ তারপর বল প্রয়োগ করি, তাহলে সেই বলের কারণে তার মধ্যে একটা বেগ তৈরি হবে। তাহলে সেই বেগের জন্য কী হবে? তার মধ্যে ত্বরণ সৃষ্টি হবে। তাহলে যখন এটা তরলের মধ্যে প্রবেশ করবে, তরল বিপরীত দিকে ওই পাথরের একটা বল প্রযুক্ত করবে এবং ধীরে ধীরে ওর বেগটাকে যে এক্সটার্নাল যে ফোর্স অ্যাপ্লাই করে যে বেগ দিয়েছিলাম সেই বেগটাকে কমানোর চেষ্টা করবে, কমিয়ে 0 করে দেবে। 0 করে দেওয়ার পর যখনই ওর এক্সটার্নাল ভেলোসিটিটা 0 হয়ে যাবে, তখনই অভিকর্ষ ত্বরণ, যে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের জন্য ওই পাথরটি একটা নির্দিষ্ট বেগে তরলের মধ্যে থেকে নিচের দিকে পড়তে থাকবে। এই বেগটাকে বলা হচ্ছে কি? সীমান্ত বেগ। ওকে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো, খুবই ইজি ছিল। যদি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো বা একটু ইমাজিন করার চেষ্টা করো, যে কোনো আমি বারবার তোমাদের বলি যে ফিজিক্স বুঝতে গেলে একটু কল্পনা করতে হবে। যত তোমার ইমাজিন পাওয়ারটা যত বেশি হবে, ততই সহজে তুমি এগুলো বুঝতে পারবে। তাহলে যেই বলটার প্রভাবে অভিকর্ষ ত্বরণ যেই বল প্রযুক্ত সেই যেই বলটার কারণে এই পাথরটার মধ্যে সীমান্ত বেগ সৃষ্টি এবং যার ফলে পাথরটি নিচের দিকে পড়বে, সেই বলটা হচ্ছে কি? F ইকুয়াল টু 6 পাই ইটা আর ভি। তার স্টোকস কি বললেন দেখে নাও, এটাই স্টোকসের সূত্র। মেন হচ্ছে এই যে F ইকুয়াল 6 পাই ইটা আর ভি, এটা হচ্ছে স্টোকসের সূত্রটা কি দেখে নাও। স্টোকস বলেন, যদি কোনো বস্তু যার ব্যাসার্ধ আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বস্তু যদি কোনো তরলের মধ্যে প্রান্তীয় বেগে বা সীমান্ত বেগে নিচে থেকে পড়তে থাকে এবং তার যদি ব্যাসার্ধ দেখুন বললাম, এবং সেই তরলের সান্দ্রতাঙ্ক যদি ইটা হয়, তাহলে এই বস্তুর উপরে
গতির বিরুদ্ধে, অর্থাৎ বস্তুটা যেই দিকে গতিশীল আছে তার বিরুদ্ধে তরলের সান্দ্রতাজনিত যে বল কাজ করবে সেই বলটা হচ্ছে কি F = 6 পাই ইটা RV। ভালো করে বুঝে নাও, খুবই সহজ। একটা বস্তু তরলের মধ্যে দিয়ে নিচের দিকে পড়ছে, ওকে, নিচের দিকে পড়ছে এখানে, যার ব্যাসার্ধ হচ্ছে কি r এবং তার সীমান্ত বেগ হচ্ছে v, ওকে, সীমান্ত বেগে আর ব্যাসার্ধ বিশিষ্ট বস্তুটা তরলের নিচের দিকে পড়ছে, ওকে, ধীরে ধীরে পড়ছে। যদি পড়ে তার তরলের সান্দ্রতাঙ্কের জন্য, তরলের যে সান্দ্রতাঙ্ক আছে সেই সান্দ্রতাঙ্কের জন্য তরল এই বস্তুর গতি যে দিকে গতিশীল আছে এর বিরুদ্ধে দিকে একটা বল প্রযুক্ত করবে F, সেই বিপরীত বলটাই হচ্ছে F = 6 পাই ইটা RV। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবার এটা প্রমাণ করবে কীভাবে, তাই না? তাহলে এটা খুবই সহজেই প্রমাণ করা যায়। তোমাদের কোশ্চেন আছে স্টোকস ল বা স্টোকসের সূত্রটি প্রমাণ করো। তার প্রথম স্টোকসের সূত্রটি কি ভালো করে বই লেখা আছে, বলে দেবে এটা, বা আমি যেটা বললাম সেইটাকে সুন্দর করে গুছিয়ে আবার বলে দেবে। ফর্মুলাটা মনে রাখো F = 6 পাই ইটা RV, এখান থেকে অঙ্ক আসে। তাহলে এখান থেকে কি সীমান্ত বেগের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। স্টোক সূত্রের সীমান্ত বেগের বা প্রান্তিক বেগের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। তাহলে কীভাবে প্রতিষ্ঠা করবো দেখে নাও, খুবই সহজভাবে এটা প্রতিষ্ঠা করা যাবে। তাহলে আমরা কীভাবে প্রমাণ করবো দেখে নাও। তাহলে একটা বস্তু যখন নিচের দিকে পড়ে, ধরলাম এটা হচ্ছে F বস্তুকে সলিড, আর এটা হচ্ছে কি, এই বলটা হচ্ছে কি F লিকুইড। অর্থাৎ এখানে বস্তুটার যে প্রযুক্ত বল হচ্ছে Fs, আর এটা কি সলিডের হচ্ছে বেগটা হচ্ছে কি, বস্তুটার বেগ হচ্ছে কি Fs সলিডের জন্য, আর Fl হচ্ছে কি লিকুইড বা তরলের জন্য, সান্দ্রতাঙ্কের জন্য যে বিপরীত দিকে যে বলটা কাজ করে সেটা Fl। ধরি এখানে আমরা লিখে দিচ্ছি, দেখো, ধরি গোলাকার বস্তুর সীমান্ত বেগ v এবং ব্যাসার্ধ স্মলার, ওকে, স্মলার, এবং ঘনত্ব, এটা আমি ব্যাকের ও দিলাম এখানটায়, এবং ঘনত্ব রো। তাহলে ভর কত? বস্তুটির ভর কত হবে দেখো। বস্তুটির ভর হচ্ছে কি m = আমরা বলতে পারি কি, দেখো না, আমরা বলতে ρv, তাই না, ρv = m/v, তাহলে m = ρv। ভিটা হচ্ছে কত হবে দেখো না, যেহেতু ব্যাসার্ধ r, তাহলে বলতে পারি কি 4/3 পাই r³ রো, তাই না, এটা। তাহলে বল, প্রযুক্ত বল বস্তুটির দ্বারা প্রযুক্ত বল, সেটা কি হবে F = বা FS সামথিং, FS = mg, তাই না। mg বলে তো তরলের প্রযুক্ত করে নিচের দিকে নামবে, ভালো করে দেখেন। FS বলটা কি, যেহেতু আমার নিজস্ব যে বল ছিল, যেই বল এক্সটার্নাল যে ফোর্স ছিল সেই ফোর্সটা 0 হয়ে গেছে। এখানে কোন বলেতে বস্তুর নিচের দিকে নামবে? অভিকর্ষ ত্বরণ। যে অভিকর্ষ ত্বরণের ফলে এই বস্তুর মধ্যে যে বল প্রযুক্ত করে, যে বল প্রোভাইড করেছে, সেই বলের কারণে বস্তুরা ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে, তাই না। তারপর আমরা বলতে কি FS = mg। তাহলে এখান থেকে নাও, যদি আমি মানটা বসিয়ে দিই, তাহলে m এর মান কত দেখো, 4/3 পাই r³ ρg, ওকে, এইটা। তাহলে এটাকে আমরা 1 নম্বর দিলাম। অনুরূপভাবে তরলের ঘনত্ব, যদি এখানে লিখি তরলের ঘনত্ব সিগমা হলে, যদি তরলের ঘনত্ব সিগমা হয়, তাহলে সেক্ষেত্রে হবে কি FL লিকুইডের ক্ষেত্রে, সেটা কত হবে দেখে নাও। তাহলে সেটা হবে কি দেখে নাও, আমি বলতে পারি কি 4/3 পাই r³ সিগমা, ওকে, জি। এবার দেখেন আমরা 4/3 পাই r³ কেন লিখলাম, কারণ দেখে নাও বস্তুটার আয়তন যতটা হবে তত আয়তনের কিন্তু তরলটা কি হবে, ওখান থেকে প্রসারিত হবে, তাই না।
একটা বস্তুকে যখন তরলে আমরা ফেলবো সেই বস্তুর সম আয়তন পরিমাণ জলটা উপর দিকে উঠে যাবে। তার মানে যেই পরিমাণ বলটা বস্তুর প্রযুক্ত করবে তরল, তাহলে সেটা তার বলটা কত হবে, বস্তুর আয়তনের সমান হবে। সেই জন্য আমি এখানে এই আয়তনটা কার নিলাম, বস্তুর আয়তন নিলাম, 4-3 পাই আর কিউটা কার নিলাম, বস্তুর আয়তন নিলাম। কারণ এখানে তরল যে বলটা প্রযুক্ত করবে তার সেই বলটা প্রযুক্ত জন্য সেই আয়তনটা কার হবে, বস্তুর আয়তন। অর্থাৎ বস্তুর আয়তন যত বেশি হবে ততই তরল দ্বারা বিপরীত বলটা বেশি হবে। বস্তুর আয়তন যত কম হবে তরল দ্বারা বস্তুর উপর প্রযুক্ত বলটা তত কম হবে। সেই জন্য আমরা এখানটায় যে 4-3 পাই আর কিউটা নিলাম সেটা কি বস্তুর নিলাম, কারণ সেই পরিমাণই তো আয়তন এই তরলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তরলটা সেই পরিমাণে আয়তনই ওর উপর প্রযুক্ত করবে। তাই 4-3 পাই আর কিউ সিগমা জি, তাহলে এটাকে আমি 2 নম্বর বলছি। তাহলে এখানে দেখো একটা জিনিস দেখো, এই বলটা কি নিম্নমুখী, ভালো করে দেখে নাও, এই বলটা হচ্ছে কি নিম্নমুখী, নিম্নমুখী, তাই না? আর এই বলটা কি ছিল, যেটা তরল প্রোভাইড করেছিল, যে সান্দ্রতার কারণে যেটা বিপরীত দিকে বল প্রযুক্ত হয়েছিল কি ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী, তাই না? এটা ঊর্ধ্বমুখী বল। যেহেতু দেখো না, ঊর্ধ্বমুখী বল যদি বেশি হয়ে যায়, তরল বস্তুর উপর যেই বল প্রযুক্ত করছে সেই বলটা যদি বেশি হয়ে যায় তাহলে বস্তুটা নিচে থেকে নামবে না। আর যদি বস্তুটার বল বেশি হয়ে যায়, নিম্নমুখী বলটা যদি বেশি হয়ে যায়, তাহলে বস্তুটা নিচে থেকে নামবে। তাহলে আমরা এখানে কি বলছিলাম, বস্তুটা ধীরে ধীরে অভিকর্ষ টানের দরুন বা অভিকর্ষ ত্বরণের দরুন যে বল প্রযুক্ত সেই বলের জন্য ধীরে ধীরে নামবে, তাহলে অবশ্যই নিম্নমুখী বলটা কি আছে, বেশি হবে। তাহলে আমরা তাহলে এখানে বলতে পারি লব্ধি তাহলে এখানে বলতে কি সীমান্ত বেগের জন্য লব্ধি নিম্নমুখী বল সেটাকে আমি F = Fs - Fl, সলিড বস্তুর প্রযুক্ত বল দ্বারা বস্তুর বল মাইনাস তরলের যে বল প্রযুক্ত করেছিল বস্তুর উপর সেইটা মাইনাস করতে হবে। তাহলে এখানে মান দুটো বসিয়ে দিতে হবে, বসালে কত পাবো দেখুন। এবং এই বলটা, এই যে লব্ধি বলটাকে হচ্ছে, এই বলটা হচ্ছে স্টোকের যে ফর্মুলা ছিল, যে বল ছিল অর্থাৎ সান্দ্রতার জন্য যে বলটা ছিল সেইটা হবে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি কি এফটা হচ্ছে কি 6 পাই ইটা আর ভি, এইটা এই বলটা হবে ইকুয়াল টু এফএসটা কত 4/3 পাই আর কিউ রো জি, আর মাইনাস এটাকে 4/3 পাই আর কিউ সিগমা জি। ওকে, এটা তাহলে এখানে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি পাবো দেখে নাও। মেনলি আমি স্টোক সূত্রে কি বলেছিলাম, এই বলটার কারণেই তো বস্তুটা নিচের দিকে নামছে, তাহলে সেটা কি হবে, সেটা লব্ধি বল হবে। ভালো করে বুঝে নাও, বস্তুটা সীমান্ত বেগের কারণে, যেই সীমান্ত বেগের কারণে নামবে এবং সেই বেগের জন্য যে বল প্রযুক্ত হবে সেই বলটা ছিল কি 6 পাই ইটা আর ভি। তাহলে এই বলটার কারণেই বস্তুটা কিন্তু নিচের দিকে নামছে। তাহলে এই আমরা যদি ইন্ডিভিজুয়ালি আলাদা করে বস্তু দ্বারা প্রযুক্ত বল এবং তরল দ্বারা প্রযুক্ত বলকে দুটোকে যদি মাইনাস করি, তা সেখান থেকে লব্ধি যে বল হবে সেই বলটা এটার সঙ্গে সমান হবে। তাহলে এখানে যদি আমরা কমন নিয়ে নিই কত হবে দেখুন, তাহলে বা 6 পাই ইটা আর ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউ কমন যাবে, এখানে রো মাইনাস সিগমা হবে ইন্টু জি। এবার দেখে নাও, এই পাই কাটবে, এখানে আর কাটবে, একটা আর স্কোয়ার থাকবে, এখানে আর কাটবে, এখানে স্কোয়ার হয়ে যাবে। তাহলে মানে আলটিমেট আমরা পাবো কত দেখে নাও, যদি আমরা এটাকে করে দেখে নাও। আর একটা বিষয় দেখো না, এখানে 2 দিয়ে কাটবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে আমরা পাবো কত দেখে নাও। তাহলে এখানে আমরা পাচ্ছি তাহলে বা ভি ইকুয়াল টু কত দেখে নাও 2/3 3 9 2/9, এখানে আর নেই দেখে নাও, এখানে হচ্ছে আর স্কোয়ার রো মাইনাস সিগমা জি বাই নিচে কি আসবে দেখো নাও এইটা, ব্যাস এইটা হচ্ছে ফর্মুলা। ভালো করে দেখে নাও এখানে আমরা কি করলাম, এখানে কাটাকুটি করে আলটিমেট আমরা পেলাম কি ভি ইকুয়াল টু 2 উপরে আছে 2 রাখলাম, 3 আর এই 3 3 3 9 হলো, এখানে আর স্কোয়ার একটা কেটেছে আর স্কোয়ার
রো মাইনাস সিগমা জি বাই ইটা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি, যেহেতু নর্মালি যে কোনো ক্ষেত্রে থেকে নাও রো অলওয়েজ গ্রেটার দ্যান সিগমা, সিগমাটা কার ছিল, যেই তরলের মধ্যে পড়েছে তার ঘনত্ব, তার তরলের ঘনত্ব অবশ্যই বস্তুর তুলনায় কম হবে। যদি এক্সাম্পল হিসেবে তরলকে আমি জল ধরে নিই আর বস্তুকে লোহা বা অন্যান্য ধরে নিই, তাহলে তার ঘনত্ব সর্বদা জলের থেকে বেশি হবে, সেই কারণে বস্তুটা নিচে থেকে নামতে থাকবে। তাহলে অবভিয়াসলি ভি এর ভেলোসিটিটা কী হবে, পজিটিভ হবে এবং নিচের দিকে হবে। তাহলে এই ভেলোসিটি হচ্ছে কি সীমান্ত বেগ। তাহলে এইভাবে সীমান্ত বেগের রাশিমালাটা তোমার প্রতিষ্ঠা করতে হবে। ওকে, তো আসলে তোমরা বুঝতে পেরেছো। তা দেখে নাও আজকে যেগুলো আলোচনা করলাম তোমাদের কাছে কতটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। যদি কোনো জায়গায় ডাউট থাকে, কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে, সেটা তোমরা কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।